আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ও আজকে আমরা বেচ 3 ক্লাস 3 আমাদের এখন আমরা লাইভ করতে যাচ্ছি। তো আমরা বলছিলাম যে বেচ 3 এবং বেচ 4 এর ক্লাসটা আমরা সোমবার এবং বুধবারে নিব। 10টা একটা 11টা একটা। আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। যারা পেজ থেকে জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন। একটা মিনিট। বেচ 3 ক্লাস 3 আচ্ছা। হুম, আপনারা ক্লাসে জয়েন করেন। ক্লাস অলরেডি এখন তো ক্লাস শুরু করব, ঠিক আছে? এখন যদি কারো প্রবলেমের কথাটা বলেন তাহলে হয়তো এটা একটু মিস হয়ে যাবে। আগে আগে বলবেন, ঠিক আছে? দিনের মধ্যে ক্লাসের সময় যদি বলেন, অনেক সময় দেখা যায় আগের প্রবলেমটা আমি হয়তো খেয়াল নাও করতে পারি, যার কারণে এটা না বলতে পারি। আপনি যদি আগে ভাগে একটু বলেন সমস্যাগুলা, তাইলে আমি যেটা করব ক্লাসের সময় এটা একটু বলে দেওয়ার চেষ্টা করব আর কি। একজন এখানে বলছেন যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট ডকুমেন্ট রিনেম করলে HTML লিখে সেভ করলেও আপনার আচ্ছা ক্রম আসতেছে না, এটা আসতেছে মাইক্রোসফটের এজ। আচ্ছা যাই হোক, এটা আমরা বলবো। মাইক্রোসফট এজ আসতেছে, এটা আমরা এখন বলবো। আপনি একটু, এটা হচ্ছে রাফিউল সামি। আপনি ক্লাসে দেখেন, আমি এটা বলবো। যারা ক্লাসে জয়েন করতেছেন তারা একটু শেয়ার করে দেন এবং একটু বলেন যে আমার ক্লাসটা শোনা যাচ্ছে কিনা, মানে কথা শোনা যাচ্ছে কিনা। আমাদের কিন্তু নেটওয়ার্কিং এর একটু প্রবলেম হয় অনেক সময়। অনেক সময় সাউন্ডের একটু সমস্যা হয়, এই জন্য একটু ক্লিয়ার করে আমাকে একটু কনফার্ম করবেন। আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি লাইভটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যারা এখানে নতুন জয়েন করতেছেন তারা হয়তো বুঝবেন না। অনেকে দেখা যায় হয়তো বেচ 4 এ আমরা একটু দু একদিন ধরে বেচ 4 এ কিন্তু অনেকেই জয়েন হচ্ছেন, বাট বেচ 4 টা আমরা এখনো শুরু করিনি, ঠিক আছে? আমরা কিন্তু 1 থেকে 3 পর্যন্ত বেচ চলতেছে। বেচ 4 টা আমাদের শুরু হবে আগামী বুধবার থেকে, আশা করি ইনশাল্লাহ। এবং এটার টাইম হবে 11টায়। তো যারা বেচ 4 এ আছেন তারা কিন্তু প্রথম দিকের একটা দুইটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা একেবারেই নতুন তাদের জন্য, মানে এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট জগতে যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথম একটা দুইটা ক্লাস। তো এই জন্য যদি আপনি না বুঝে থাকেন তাহলে যেটা করবেন, কোনো একটা বেচকে সিরিয়ালি দেখতে হবে আপনাকে, আর অথবা আপনি ওয়েট করতে পারেন বেচ 4 এর জন্য। আর যদি ক্লাস ক্লাস 3 যেটা চলতেছে বেচ 3, আপনি যদি যে কোনো একটা বেচের শুরু থেকে ধরে ক্লাসগুলো কমপ্লিট করেন, আশা করি বুঝবেন, সমস্যা হবে না। যাই হোক, আমরা এবার ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, ধন্যবাদ যারা বলতেছেন যে ঠিক আছে শোনা যাচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা বেচ 3 তে আছি। বেচ 3 আমরা দেখতে পাচ্ছি ক্লাস 1 এবং 2 করেছি। আমি একটু দেখি ক্লাস 1 এ আমরা কোন ধরনের কোডগুলো করেছি। স্ট্রাকচারটা করেছিলাম শুধুমাত্র। এরপরে বেচ ক্লাস 2 তে, আমরা ফরম্যাটিং এর কিছু ট্যাগ কভার করেছি। স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, ইএন ট্যাগ, ইউ ট্যাগ, ডেল, স্ট্রাইক, এগুলো। তো আপনারা যেটা করবেন, প্রথমে একটা ক্লাস 3 জন্য একটা ফাইল আমরা করছি। এটা আমরা দেব ক্লাস 3.html। এটা যখন আমরা সেভ করব, এটা মাইক্রোসফট এজে আসছে দেখেন। একজন বলছে যে এটা গুগল ক্রোমে আসছে না, মাইক্রোসফট এজে আসছে। তো আপনি এটা আসলে
গুগল ক্রোমে নাকি মাইক্রোসফট এই যে কাজ করবেন, সেটার জন্য আপনি যেটা করতে হবে, ওই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন এখানে চেঞ্জ নামের একটা অপশন আছে, দেখেন চেঞ্জে ক্লিক করলে আপনার এখানে যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার এখানে শো করবে। আপনি যে ব্রাউজারে এটা ওপেন করতে চান সবসময় সেই ব্রাউজারটা সিলেক্ট করে ওকে দিবেন। এটা তো ওকে করে দিবেন, দেখবেন এটা এগুলো গুগল ক্রোম হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আপনি চান সেটা মাইক্রোসফট এজে নিয়ে যেতে পারবেন। চেঞ্জ প্রপার্টিসে যাওয়ার পরে ওই ফাইলটার প্রপার্টিসে যাওয়ার পরে চেঞ্জে গিয়ে ওকে দিবেন। ঠিক আছে, এটা সিম্পল একটা কাজ, সমস্যা নেই। আর গত ক্লাসে একজনে বেজ 3 একজনে যেটা করেছে, এই যে আমি যখন এখানে একটা নোটপ্যাড নিয়েছি, ধরেন এই নোটপ্যাডটা নিয়েছি, হ্যাঁ, এটা যখন ওপেন করি এখানে একটা ভিউ আছে, দেখবেন নোটপ্যাডের মধ্যে একটা ভিউ আছে। হ্যাঁ, জুম আর স্ট্যাটাস বার এখানে কাজ আছে, এই দুটো অপশন আছে এখানে। এটা হচ্ছে নোটপ্যাডের, আমরা কিন্তু নোটপ্যাডের ভিউর কথা বলি নাই। এক্সটেনশনের যে ব্যাপারটা নিয়ে আমি বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ফোল্ডার যেটা আছে সেই ফোল্ডারের ভিউতে যাবেন, অথবা আপনি মাইক্রোসফট সরি দিস কম্পিউটার বা মাই কম্পিউটারে যাবেন। ঠিক আছে, সেখানে যাওয়ার পরে একটা ভিউ পাবেন, এটাতে যাই আপনি কি করবেন, ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলে এটা আসবে এবং যাবে। অথবা আপনি যদি উইন্ডোজ 8 বা 10 না হয়ে 7 ইউজ করেন, তখন যেটা করবেন, এই যে ভিউতে যাওয়ার পরে আপনি ফোল্ডার অপশন পাবেন একটা, এভাবে তখন কিন্তু অপশন আসবে। হ্যাঁ, ভিউতে ক্লিক করলে নিচের দিকে অপশন আসবে, অপশনের মধ্যে ফোল্ডার অপশন পাবেন, ফোল্ডার অপশনের মধ্যে এই এক্সটেনশনটা হাইড করার ব্যাপারটা আছে, যদি না বুঝেন তাহলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে বলতে পারেন। আচ্ছা, তাহলে আশা করি এই দুইটা ব্যাপার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করছিলাম, দুই একজন দেখা যাচ্ছে যে বেস 3 তে আছেন, 2 তে আছেন, 1 এ আছেন, তো কিন্তু এরপরেও সিকোয়েন্স মেনটেন করতেছেন কিনা সেটা আমি মানে বুঝতেছি না। তো আপনারা হয়তো দেখা যায় অনেক সময় দুই একটা কোড, আমি একজনের দেখছিলাম যে দুই একটা কোড ভুল হয়েছে। হ্যাঁ, কোডগুলো যেটা করবেন, একটু প্রথমে ক্লাসটা একবার দেখার পরে একটু মানে কি করবেন, প্রয়োজনে আলাদা করে লিখে নিবেন। হ্যাঁ, একটা কাগজে লিখে নিবেন, অথবা এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যে লিখে রাখবেন কোডগুলা, তাহলে যেটা হবে আপনি মানে কি হবে, আপনার ভুলটা হবে না আর কি। ক্লাস থেকে জাস্ট কোডগুলো লিখে রাখবেন। ঠিক আছে, এভাবে করে কোডগুলো লিখে রাখবেন। একজন দেখা গেল যে মার্কি লিখছে যে এইভাবে, মার্কি এইভাবে, এটা কিন্তু মার্কি ট্যাগ হয় নাই। ঠিক আছে, এরকম আর কি, ভুল হলে কিন্তু ট্যাগ কাজ করবে না। সেই জন্য, আর এটা মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার বিষয়ে বলছে একজনে, মুখস্থ করার কিছু নেই, এগুলো করতে করতে চলে আসবে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা ক্লাস 3 তে চলে যাচ্ছি। ক্লাস 3 তে আপনারা যেটা করবেন, ক্লাস 3 তে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার রেডি করার জন্য, স্ট্রাকচারটা আমি এই জায়গা থেকে কপি করে আনতেছি, আপনারা কপি করে আনবেন না, এগুলো লিখবেন, হাতটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা লিখবেন। এভাবে লিখবেন, আমি কপি করে নিয়ে আসছি আর কি, আপনারা কপি করে আনবেন না, তাহলে হাত কিন্তু ক্লিয়ার হবে না। হ্যাঁ, ভুল থেকে যাবে, তাহলে আমাদের এটা দরকার নাই। এতটুকটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এইচটিএমএল যতগুলো পেজ আছে, ইন্টারনেটে যতগুলো পেজ তৈরি হয় সবগুলো কিন্তু আপনার এই এইচটিএমএল এটা লাগবে। হ্যাঁ, কোড এডিট করার সময় আমাদের এই এইচটিএমএল ছাড়া কোনো পেজ বা কোনো কোডিং করব না। এরপরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ পাশাপাশি বসবে, এটাকে ট্রি ডিজাইন বলছিলাম আমরা, ডম ট্রি ডিজাইন বলে। তো এই এইচটিএমএল এর পরে এক ধাপ এগে এটা বলছে যে কিভাবে এটা করবে। এটা ধরেন আপনি এভাবে যদি লিখেন, তখন কিবোর্ড থেকে বাম পাশে উপরে দেখবেন ট্যাব নামের একটা বাটন আছে, সেটা ক্লিক করলে একটু ডানে আসে। হ্যাঁ, যদি এটা ট্যাবটা না পান আপনি স্পেস দিয়েও আনতে পারেন। ঠিক আছে, তবে আপনি ট্যাব দিয়ে আনবেন, এক ট্যাব, একবার ট্যাব চাপলে যতটুকু আসে অতটুকু ডানে যাবে। আর এই একই ধরেন আমি এই জিনিসটা একটু কাট করে রাখি, এই ট্রি ডিজাইনটা একটু বোঝানোর জন্য এইভাবে হবে, আমি দেখাচ্ছি। ধরেন HTML একটা ট্যাগ, প্রথম হচ্ছে HTML একটা ট্যাগ, HTML ট্যাগের মধ্যে কিন্তু হেড ট্যাগ একটা, বডি ট্যাগ একটা। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা ট্যাগ। আবার বডির হেডের মধ্যে অনেকগুলো ট্যাগ হবে, বডির মধ্যে অনেকগুলো ট্যাগ হবে, তাহলে এই দুটো ট্যাগ কিন্তু পাশাপাশি। হ্যাঁ, তো এই জন্য কিন্তু এগুলো সমানভাবে বসবে। যখন হেড ট্যাগের মধ্যে যখন আবার কিছু লিখবো তখন একটু ডানে যাবে, তখন এটা টাইটেল ট্যাগটা আসবে। ঠিক আছে, এভাবে বসবে। যখন আমরা বডির ভিতরে আবার লিখবো, সেটা হচ্ছে বডি থেকে একটু ডানে যাবে,
এভাবে ট্রি ডিজাইনটা করে রাখবো। আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেই এইচটিএমএল এর কাজ করতেছি সেই এইচটিএমএলটা হচ্ছে HTML5, এর ভার্সন হচ্ছে HTML5। তো HTML5টা জাস্ট ডিক্লারেশন করে রাখতে হয় আমরা কোন HTML এ কত নম্বর ভার্সনে কাজ করতেছি। এটা ট্যাগ না, জাস্ট ডিক্লারেশন, মানে এটা ডিক্লেয়ার করতে হবে আপনি কত নম্বর HTML এ কাজ করছেন। তাহলে এটা ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হবে, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার ভিতরে একটা এভাবে আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপর লিখবেন সবগুলো বড় হাতে দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, ডক টাইপ HTML, হ্যাঁ এভাবে দিতে পারেন, এটা বড় হাতে দেন, সমস্যা নাই, HTML এই জিনিসটা লিখে রাখবেন একদম শুরুতে HTML এর উপরে, জাস্ট এতটুকু লিখে রাখবো। এটা হচ্ছে কি ডক টাইপ HTML, মানে এটা হচ্ছে HTML5 এর একটা ডিক্লারেশন, এটা এভাবে আপনার লিখে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এবার আমাদের মূল কাজ হচ্ছে কোথায়, বডিতে যতগুলো ট্যাগ লিখবো আমরা বডিতে লিখবো। আমরা গত দুইটা ক্লাসে কিছু ফরম্যাটিং এর ক্লাস ট্যাগ দেখেছি, আজকে একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে হিডিং ট্যাগ। হিডিং মানে কোন ধরনের প্যারাগ্রাফ বা ইত্যাদি কিছু লেখার জন্য আমরা কি করি, হিডিং মানে ব্যবহার করি। হিডিং অর্থাৎ লেখাটা একটু মোটা হয়ে বড় হয়ে দেখায় আর কি। হ্যাঁ, হিডিংটা H1 ছোট হাতের করে দিই আমরা, H1 থেকে শুরু করে ধরি H1, এখানে কার্সর রাখবেন। দেখেন এই জিনিসটা আপনারা কিন্তু বেস 3টা কিন্তু এখন নতুন, মাত্র 3টা ক্লাস যাচ্ছে, কথা প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ খেয়াল রাখবেন। এই যে কোনো একটা লাইনে কার্সর রাখা অবস্থায় কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ডি প্রেস করবেন, হ্যাঁ এই কন্ট্রোল ডি যখন প্রেস করবেন তখন কিন্তু লাইনগুলো কি হয়, কপি হয়। হ্যাঁ এটা খেয়াল রাখবেন। তাহলে যখন আমরা এভাবে কপি করবো 1 2 3 4 5 6টা, তার মানে আমরা 6টা ট্যাগ আছে হেডিং এর, এটা 2 করে দিব, এটাও 2 করে দিব। তা হচ্ছে H1 H2, এরপরে গুলো হচ্ছে H3, এর H3, হ্যাঁ এরপরেরটা হচ্ছে H4, এরপরেরটা হচ্ছে H5, H5, আচ্ছা এরপর হচ্ছে H6, এই H1 থেকে H5 পর্যন্ত এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় হিডিং ট্যাগ। হিডিং বলে আপনারা বুঝতে পারতেছেন, হিডিং আর কি যে কোনো ধরনের শিরোনাম। হ্যাঁ, তাহলে দেখেন আমি যখন এই H1 এর মধ্যে লিখবো ধরেন W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লিখলাম। এখন আমি যদি এই জায়গায় গিয়ে আমাদের ক্লাস 3টা যখন আমি ডাবল ক্লিক করব এটা ওপেন হবে, এটা কিন্তু মাইক্রোসফট এজ ওপেন হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই, যে কোনো একটা ব্রাউজারে করলে করতে পারবেন। একটু জুম করি, এই যে এখন যদি আমি এই এতটুকটা কপি করে এটা এখানে কার্সর রাখবেন, দেখেন কাজের সহজ গুলো কিভাবে হয়। এখানে কার্সর রাখবেন, শিফট চিপে ধরবেন, কিবোর্ড থেকে শিফটটা চেপে ধরে এইখানে একটা ক্লিক করবেন, পুরোটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কাজের শর্টকাট আর কি। তখন কন্ট্রোল সি দিবেন, এই জায়গায় কার্সর রেখে কন্ট্রোল ভি দিবেন, এটা এখানে কি চলে আসবে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা এভাবে দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে একবার কন্ট্রোল সি দিলাম, প্রত্যেকবার কন্ট্রোল ভি দিয়ে চলে আসবে। এখন দেখেন H1 থেকে H6 পর্যন্ত 6টা হিডিং আমরা দিছি, সেভ দিলাম, কন্ট্রোল এস। এই জিনিসটা একবার গ্রুপে একজনে বলেছে, আমি এখানে লিখেছি, সেটা ব্রাউজারে শো করছে না। এটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা কাজের সাথে সাথে আপনার কন্ট্রোল এসটা দিতে হবে, কন্ট্রোল এস, হ্যাঁ সেভ করার জন্য। মানে এটা O2 আপনার হাতে চলে আসতে হবে কন্ট্রোল এসটা, তাহলে কাজের দ্রুত কাজটা হবে আর কি। এবার আমরা মাইক্রোসফট এজে যাই, যাওয়ার পরে এটা মাইক্রোসফট এইজে কিন্তু রিফ্রেশ আছে, গুগল ক্রোমে আছে রিলোড, ঠিক আছে। তো আপনি যে রিফ্রেশ বা রিলোড যেটা হোক না কেন, আপনি যদি কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আর কিবোর্ড থেকে, তাহলে কিন্তু এভাবে আসবে, এটা রিফ্রেশ বা রিলোড যে কোনো একটা হবে। এখন দেখেন প্রথম যেটা H1 এ এটা খুব বড় হয়ে আসছে, H2 টা একটু ছোট হয়েছে, H3 আর একটু ছোট, এভাবে হইতে হইতে H6 টা অনেক ছোট, কিন্তু এরপরেও এটা হিডিং টাইপের মতো হচ্ছে, হ্যাঁ একটু মোটা টাইপের। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে H1 এ সবচেয়ে বড় হিডিংটা, বড় শিরোনামে লিখতে গেলে H1 দিতে হবে, এর ছোট হলে H2, এর ছোট হলে
H3 এভাবে করে আমরা H6 পর্যন্ত কি হিডিং ব্যবহার করতে পারি। এখন হিডিংটা কি করে, হিডিংটা ধরেন এখন এটা বুঝে গেছেন আশা করি। এরপর আমরা ধরেন হিডিংটা আবার H2টা ধরেন, সাধারণত হিডিং এর জন্য আমরা H2টা বেশি ব্যবহার করে থাকি। তাহলে আমি যদি H2টা এটা নোটিফিকেশনটা হ্যাঁ ডিস্টার্ব করতেছে, এটা গো টু নোটিফিকেশন সেটিং টার্ন অফ, এটা অফ করে দিলাম। যাই এখন দেখেন এই জায়গায় H2টা দিলাম। তাহলে আমি যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখন দেখেন এই যে H2টা আসছে, এটা হিডিং আকার আসছে। এরপরে ধরুন আমরা একটা প্যারা লিখলাম, প্যারা যখন একটা প্যারাগ্রাফের মধ্যে এটা হিডিং হলো, ধরেন এটাকে আমরা চেঞ্জ করে দিই, ফ্লাড ইন বাংলাদেশ দিই, ঠিক আছে, ফ্লাড ইন বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে শিরোনাম আমাদের। তাহলে এরপরে কি হবে, ফ্লাড ইন বাংলাদেশের জন্য একটা বিভিন্ন ধরনের প্যারা থাকবে নিচে। তো প্যারাগুলো আমরা কি করব, এভাবে পি ট্যাগ দিয়ে লিখবো। দেখেন পি ট্যাগ, পি পি মানে প্যারা, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে পিটা ক্লোজ করব। এই পি ট্যাগের ভিতরে আমরা প্যারাটা লিখবো, ঠিক আছে। আমি ধরুন একটা প্যারা আসলে আমাদের জাস্ট এখান থেকে আমি কপি করে বেশ কয়েকবার কপি করে দিই, তাহলে কাজটা আমাদের জন্য সহজ হবে আর কি। হ্যাঁ, এভাবে বিভিন্ন ভাবে কপি করে দিই। আপনি একটা প্যারাগ্রাফ আপনার নিজের হাতে লিখবেন, ঠিক আছে, যেন হাতটা ক্লিয়ার হয়। তাহলে এই যে পি ট্যাগের মধ্যে দেখেন কি প্যারা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, আমি যদি একটু একটু পিছনে গিয়ে জিনিসটা করি, দেখেন এখন দেখেন এটা কিন্তু আমি অনেকগুলো কপি করেছি, এই জিনিসটা অনেকের হতে পারে। এডিটরের মধ্যে দেখবেন যে এটা ডান দিকে অনেক চলে গেছে, হ্যাঁ অনেক চলে গেছে। এখন পি যে ক্লোজিং, এটাতে যদি আপনি ক্লিক করতে চান অনেক দূরে, এভাবে করে আবার এদিকে বারটা, এই যে স্ক্রোল বারটা এভাবে টেনে আনতে হচ্ছে। আমরা কাজ করতেছি তো বাম পাশে, ডান পাশে অনেক চলে গেছে, এটা কিন্তু শেষ নেই, জায়গাটা অনেক বড়। তাহলে এই সমস্যাটা যাদের হবে, হ্যাঁ প্যারাগ্রাফ লিখতে গেলে, তখন কিন্তু যেটা করবেন আপনারা, এইটা থাকা অবস্থায় ওই এডিটরের মধ্যে ভিউতে যাবেন, ভিউ, হ্যাঁ ভিউতে যাওয়ার পরে আপনারা দেখবেন ওয়ার্ড র্যাপ নামের একটা অপশন আছে, ওয়ার্ড র্যাপ, এটাতে ক্লিক করবেন। তখন কিন্তু এই যতটুকু ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনার লাইনগুলো ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, দেখেন এটা ক্লোজ ওপেনিং ট্যাগ, এই পি ট্যাগের এটা কিন্তু ক্লোজিং ট্যাগ, কিন্তু এটা ডিসপ্লের মধ্যে সীমাবদ্ধ আছে, এটা নিচে যায় না আর কি। হ্যাঁ, এটা পুরোটা একটা লাইন, কিন্তু এখানে লাইনের মাঝখানে স্পেস নাই। আমি যদি এই জায়গায় যদি ধরেন স্পেস দিই, তাহলে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, একটা স্পেস হলো, কিন্তু ব্রাউজারে স্পেসটা বুঝবে না, কিন্তু আমার এটা এডিটরের জন্য সুন্দর লাগবে না জিনিসটা, আমি বুঝতে পারবো না আসলে কোনটা কি জিনিস। এই জন্য আমরা যেন মাঝখানে ধরেন আমি কি দিলাম না, স্পেস দিলাম না, তাহলে আমরা বুঝবো যে এই এতটুক থেকে এতটুক কিন্তু এক লাইনে আছে। হ্যাঁ, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা গেল, এরপরে তাইলে আমাদের আমাদের যখন এরকম আউটপুট দেখবো, রিলোড দিই, দেখেন এই যে একটু জুম করি আর একটু, এটা নিচে আসছে, এই যে নিচের জায়গাটা, এটা হচ্ছে একটা কি প্যারা, আর এটা হচ্ছে ফ্লাড ইন বাংলাদেশ, এটা কি, এটা একটা শিরোনাম, ঠিক আছে। তাহলে হিডিং কোথায় ব্যবহার করে আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা গত ক্লাসটা একটু ওপেন করি, গত ক্লাসে যদি এই যে ক্লাস 2টা যদি ওপেন করি, এখন দেখেন এই জিনিসগুলো আমরা একটা নিচে একটা নামাইছি না, এটা কিন্তু আমি ক্লাসে বলছিলাম। আমি ক্লাস 2টা একটা এডিটরে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে এখানে ক্লাস 2তে কিন্তু আমরা যে লাইনগুলো একটা নিচে একটা নামাইছি বি আর ট্যাগের মাধ্যমে, দেখেন বি আর, এটা যদি আমরা না দিতাম তাহলে এখানে কি হইতো, এগুলো একটার পাশে একটা চলে আসতো। ব্রাউজার কিন্তু এটা বুঝে না, হ্যাঁ স্পেসটা বুঝে না। ব্রাউজারকে বলে দিতে হয় যে তুমি পরের লাইনে দেখাও, তো পরের লাইনে দেখাইতে গেলে কি লাইনের শেষে কি দিতে হয়, একটা বি আর ট্যাগ দিতে হয়। বি আর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক। এখন কথা হচ্ছে আমাদের ক্লাস 3তে আজকে যেটা করলাম, দেখেন এই যে হিডিং গুলা, এগুলোতে কিন্তু বি আর ট্যাগ নাই। হ্যাঁ, কিন্তু এর পরেও ব্রাউজারে দেখেন ক্লাস 3টা দেখেন একটা নিচে একটা আসছে। এই জিনিসটা হচ্ছে কি, এই যে যত ট্যাগ আছে, ট্যাগ গুলো দুই ধরনের ট্যাগ আছে। গত ক্লাসে বলছিলাম যে দুই ধরনের ট্যাগ, এটা হচ্ছে যে কন্টেন্টের ক্ষেত্রে, হ্যাঁ কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এটা হচ্ছে আপনার যে লাইনের জিনিসটা বোঝার জন্য দুই ধরনের ট্যাগ, একটা হচ্ছে ইনলাইন, ইনলাইন ট্যাগ, আর একটা হচ্ছে কি ব্লক ট্যাগ। ব্লক বলতে যেটার মধ্যে প্যাডিং এবং মার্জিন থাকবে। এই যে ব্লক বলতে আপনার এই যে লাইনটা ব্রেক হয়ে নিচে আসছে, এবং এক লাইনের মাঝখানে আরেক লাইনের মাঝখানে কিন্তু কি এক লাইন উপর লাইন এবং নিচের লাইনের মাঝখানে কিন্তু আরেকটা লাইন কি আছে, জায়গা আছে। এই এই জিনিসটা হচ্ছে কি মানে স্পেসিং, প্যাডিং, মার্জিন বলে, এগুলোকে আমরা সিএসএস এগুলো শিখবো।
এগুলো আমরা চাইলে ইচ্ছা মতো প্যাডিং মার্জিন গুলো বেশ কম করতে পারি, কমাইতে পারি, বাড়াইতে পারি। এখন এই যে জিনিসগুলা, এগুলো যেই ট্যাগের মধ্যে অটোমেটিক্যালি থাকে সেগুলোকে বলা হয় ব্লক ট্যাগ। এখন কোনটা ব্লক ট্যাগ কোনটা ইনলাইন ট্যাগ সেটা করতে করতে জানবেন, এত মাথায় টেনশন নেওয়ার কিছু নেই। তো আমরা অলরেডি দেখতে পেয়েছি যে H1 গুলো এবং পি ট্যাগটা, এইচ ট্যাগটা এবং পি ট্যাগটা, এই দুইটা ট্যাগ অলরেডি আমাদের সামনে আসছে, যে দুইটা ট্যাগ ব্লক ট্যাগ হিসেবে কাজ করে। মানে এগুলোর মধ্যে প্যাডিং মার্জিন এবং স্পেসিং, লাইন ব্রেক সবগুলো আছে। ঠিক আছে, যদি আমাদের এখানে এগুলোতে যদি লাইন ব্রেক প্রয়োজন না হয়, স্পেসিং প্রয়োজন না হয়, সেটা আমরা সিএসএস দিয়ে কমাইতে পারবো, হ্যাঁ, নান করে দিতে পারবো, সমস্যা নেই। তাইলে কিন্তু গত ক্লাসে যে ট্যাগ গুলো আমরা শিখছি সেগুলোতে কিন্তু কি নাই, যে প্যাডিং মার্জিন, স্পেসিং এবং লাইন ব্রেক গুলো ছিল না, সেগুলো আমাদের আলাদা করে দিতে হয়েছিল। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এগুলো আস্তে আস্তে বুঝবেন যত ক্লাস সামনে যাবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা এভাবে এক এক ধরনের তথ্যগুলো আপনার সামনে আসবে, এগুলো একটু একটু মাথায় রাখবেন। আমরা আর একটু একটু প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। মুখস্থ করার কিছু নেই, টেনশনের কিছু নেই, ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমরা কিন্তু ওয়েবসাইট বানাইতে পারবো। ধরেন 8-10টা ক্লাস হয়ে গেলে একটু মন দিয়ে যদি সিরিয়ালি 8-10টা ক্লাস করেন, আশা করি এগুলো পারবেন। যাই হোক, তাহলে আমরা প্যারাট্যাগ এবং হিডিং ট্যাগ বুঝে গেছি। এবার আসি, আমাদের আরো নতুন কিছু ট্যাগ আজকে শিখবো। ধরেন এখন আমার এই যে ব্রাউজারের মধ্যে অনেকগুলো লিখছি আমি, নিচে যদি আমি লিখতে যাই তাহলে লেখা অনেক সময় আমাদের ডিস্টার্ব করতেছে। ধরেন নিচের লাইনটা আমি পুরো দেখতে পাচ্ছি না। তো আমি ধরেন যেটা করব, এটা এডিটরে থাকবে, আমার এডিটরে থাকবে, আমি ব্রাউজারে এটা শো করাবো না। এরকম কিছু লেখা আমরা লিখতে হয় আমাদের। কেন লিখতে হয়? ধরেন কোন একটা লাইনের হিন্টস, কোন একটা ফাংশনের হিন্টস আমরা দিয়ে রাখি, সোর্স দিয়ে রাখি, কোন জায়গা থেকে এটা আনছি। হ্যাঁ, এই ডেভেলপাররা এগুলো দিয়ে রাখতে হয়, কারণ একজনের কাজ যখন আরেকজনে গিয়ে এডিট করতে যায়, তখন কিন্তু অনেক কিছু খুঁজে পায় না, কি কোথায় কোন লাইনে কি করছে। তখন খুঁজে পাওয়ার জন্য আমরা কি করি, আমরা এখানে কিছু লেখা লিখে রাখি এডিটরের মধ্যে, কিন্তু সেটা আমরা ব্রাউজারে শো করাতে চাই না। এই জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। এটা দেখেন, আমরা ধরেন এই এতটুকটা, এই প্যারাটা আমরা যেটা লিখছি, এটা এখানে থাকবে, কিন্তু ব্রাউজারে এটা শো হবে না। তো সেটার জন্য আমরা ধরেন কি করব, একটা কমেন্ট ট্যাগ দিব। এটা হচ্ছে যেখান থেকে আপনি শো করাবেন না, সেই তার সোজা গিয়ে সামনে গিয়ে কি করবেন, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, দুটা হাইপেন দিবেন। ঠিক আছে, একটা কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা হাইপেন, শেষ। এতটুকু, এটা হচ্ছে শুরু। যে যতটুকু আপনি দেখাবেন না, এটা লাস্টে গিয়ে কি করবেন, দুইটা হাইপেন দিবেন, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। দেখেন এই যতটুকুটা আমরা দিয়েছি, এতটুকুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা পুরোটা কমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে শুরু, ঠিক আছে, এটা হচ্ছে কি শেষ। শুরুতে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটা কি থাকে, আশ্চর্যবোধক চিহ্ন থাকে, শেষে এটা থাকে না। তাহলে এখন যদি সেভ দিই, আমরা যদি এখন ব্রাউজারে যাই, দেখেন রিলোড দিই, এই যে এটা চলে গেছে, এটা কিন্তু আমাদের কি আছে, এডিটরে কিন্তু আছে এটা, বাট এটা কিন্তু এই জায়গায় শো করছে না। হ্যাঁ, আমরা এভাবে কমেন্ট করে রাখতে পারি। ধরেন আমি যদি এই কমেন্টের এটা এখানে শেষটা থাকুক, শুরুটা যদি কাট করে নিয়ে গিয়ে একেবারে বোর্ডের নিচে বসাই, মানে H1 এর উপরে এই জায়গায় বসাই, দেখেন এই H1 থেকে পুরোটা খেয়ে গেছে, কমেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই জায়গায় রিলোড দিই, সব চলে যাবে, মানে বোর্ডের ভিতরে যা লিখছি সবগুলো কমেন্ট হয়ে গেছে। অর্থাৎ এই জিনিসটার মধ্যে যা লেখা থাকবে সবগুলো কমেন্ট হিসেবে থাকবে। হ্যাঁ, এডিটরে থাকবে কিন্তু ব্রাউজারে আসবে না। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আরেকটা ট্যাগে চলে যাই। ধরেন ধরেন আমরা স্প্যান নামের একটা ট্যাগ আছে, স্প্যান। এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নেই। এটা কেন লিখতেছি, আমরা যখন কোনো ধরনের নর্মালি কোনো একটা লেখা লিখবো, কোনো কাজ করতে হবে না, কোনো ধরনের কাজ করতে হবে না, হ্যাঁ, তখন আমরা এই স্প্যান ট্যাগের মধ্যে লিখবো, স্প্যান ট্যাগের মধ্যে লিখবো। এবং অনেক সময় দেখা যাবে কোনো একটা লাইন লিখবো, লাইনটার কোনো তেমন কোনো ধরনের মানে হিডিং না, সেটা প্যারা না, বা এরকম অন্য কোনো ট্যাগ ইউজ করতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, বোল্ড করতে গেলে আই আই ট্যাগ দিতে গেলে সমস্যা হচ্ছে। নর্মালি একটা লাইন লিখতে হচ্ছে, বাট এখানে আমাদের কিছু ক্লাস ইউজ করতে হয়, অ্যাট্রিবিউট ইউজ করতে হয় ট্যাগের সাথে। সেই এগুলো তো আমরা এমনিতে নর্মালি ইউজ করতে পারবো না। তো আমাদের একটা ট্যাগ লাগবে, নর্মালি একটা স্প্যান ট্যাগ ইউজ করি আমরা। ঠিক আছে, মানে স্প্যান ট্যাগের আলাদা কোনো কাজ নাই। এটা আমরা সামনে আমরা বুঝতে পারবো, আগামী ক্লাস আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই স্প্যান ট্যাগের মধ্যে যদি কিছু লিখতে লিখেন, তাহলে কি হবে? কিছুই হবে না, এটা নর্মালি একটা লেখাটা শুরু করবে। মানে নর্মালি কোনো ট্যাগ ছাড়া আমরা কিছু লিখবো না। এই জন্য আমরা কিছু লিখতে গেলেই একটা ট্যাগ দিতে হবে। কোনো ধরনের কাজ ছাড়া যদি কোনো ট্যাগ দিই, সেটা হবে কি, স্প্যান ট্যাগ।
আচ্ছা, এবার আসেন স্প্যান ট্যাগের মধ্যে যদি আমরা ধরেন লিখলাম এইচ, এভাবে লিখলাম H2O, পানির সংকেত আছে না, রাসায়নিক সংকেত H2O। এখন H2 টা কোথায় থাকে? এটা হচ্ছে H এর নিচে থাকে, ঠিক আছে? কিন্তু আমি H এর নিচে এখানে তো বসাতে পারতেছি না। আপনি চাইলে সেটা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ফাংশনের মাধ্যমে বসাতে পারবেন, কিন্তু এখানে তো আমি নিচে বসাতে পারতেছি না। এটা যদি আমি এখানে দিই তাহলে দেখবেন এটা কিন্তু কি হচ্ছে, এক সমান। অথচ আমাদের এই টুটা H এর নিচে যাইতে হবে। তো এই জন্য যেটা করব, H এর পরে, টু এর পরে, মানে এই টুটা আরেকটা ট্যাগের মাঝখানে বসবে। এটা কি? এটা ধরেন এটা হচ্ছে নিচে যেহেতু বসাতে হবে, এই ট্যাগটা হবে সাবস্ক্রিপশন পাওয়ার বলা হয় এটাকে। এসইউ আছে বড় হাতে হয়ে গেছে, সবগুলো ছোট হাতে দিবেন ট্যাগগুলো। আপনারা খেয়াল রাখবেন, এইচটিএমএল ট্যাগগুলো সবগুলো ছোট হাতে লিখবেন, এসইউবি। এই টুর পরে এসে কি করবেন, এসইউবি টা ক্লোজ করবেন, এসইউবি। দেখেন এই ট্যাগটা, অর্থাৎ টুটা যেই অক্ষরটাকে, যে সংখ্যাটাকে নিচে নামাতে চাইবেন, সেই সংখ্যাটা বা অক্ষরটা এই এসইউবি সাবস্ক্রিপশন থেকে, এসইউবি এই পাওয়ারটা নিচে একটা জিনিস থাকলে এটাকে সাবস্ক্রিপশন পাওয়ার বলে। এই সাবস্ক্রিপশন থেকে সাব, ঠিক আছে, সাব ট্যাগের মাঝখানে বসবে। হ্যাঁ, এইচটা এবং ওটা কিন্তু এই সাবের বাইরে থাকবে। তাহলে এখন যদি আমি সেভ করে যদি এই জায়গায় গিয়ে রিলোড দিই, এখন দেখবেন টুটা কোথায়, নিচে নেমে গেছে, ঠিক আছে? এখন আমি এই লাইনে কার্সর রেখে একটা কন্ট্রোল ডি প্রেস করি, আরেকটা লাইন কপি হয়েছে। এখন ধরেন টু কে আমরা উপরে তুলে দিব। আচ্ছা, উপরে টু কে তোলা বাদ দিলাম, আমরা ধরেন ওটাও বাদ দিলাম। এইচ প্লাস, ধরেন এইচ স্কয়ার, আমরা স্কয়ার কিউব এগুলো দিই না, ধরেন এটা এইচ স্কয়ার দিলাম অথবা এইচ প্লাস দিলাম, এরকম সংকেত থাকে। হ্যাঁ, এরকম সংকেত থাকে। তো প্লাসটা আমরা কোথায় বসাবো, মানে এইচ এর মাথায়, ঠিক আছে? তখন এসইউ বি কে করতে হবে এসইউ পি, এসইউ পি। বি দিলে তো নিচে, প্লাসটা নিচে নেমে যাবে, ঠিক আছে? তাহলে পি দেওয়া মানে কি, সুপারস্ক্রিপ্ট পাওয়ার, সুপারস্ক্রিপ্ট পাওয়ার, ঠিক আছে? মানে উপরের পাওয়ারকে সুপারস্ক্রিপ্ট পাওয়ার বলে। তাহলে প্লাসটা কোথায় রাখবো, এসইউ পি ট্যাগের মাঝখানে, ঠিক আছে? এখন যদি আমি সেভ দিই, এখানে গিয়ে যদি আমি রিলোড দিই, দেখবেন এটা কি, এই প্লাসটা এইচ এর উপরে আসছে। এটা যদি একসাথে আসছে, এটা আমি গত ক্লাস আমরা শিখছি। তাহলে কি করতে হবে, এই লাইনের যেহেতু দেখেন স্প্যান ট্যাগ, এসইউপি ট্যাগ, এগুলো কিন্তু ইনলাইন ট্যাগ। এখন জিনিসটা বুঝতে পারতেছেন, এগুলো ইনলাইন ট্যাগ। এগুলোকে যদি আমি একটা লাইনের নিচে আরেকটা নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু লাইনের শেষে কি দিতে হবে, একটা ব্রেক ট্যাগ দিতে হবে, বিআর ট্যাগ, ঠিক আছে? এটা আমরা গত ক্লাসে বলেছি। বিআর ট্যাগটা শেষ ট্যাগের মতো, এটা হচ্ছে এমটি ট্যাগ, একটাই ট্যাগ থাকে এবং স্ল্যাশটা থাকে কোথায়, পরে। আর এমনিতে যেগুলো কন্টেইনার ট্যাগ, সেগুলোর ক্লোজিং ট্যাগের মধ্যে স্ল্যাশটা থাকে আগে, এটা খেয়াল রাখবেন। তাহলে এটা যখন আমরা বিআর ট্যাগটা দিছি, এখন যদি আমি গিয়ে রিলোড দিই, এখন দেখবে এটা নিচে নেমে গেছে। আপনি যদি আরো নিচে নামাতে নামাতে যান, তাহলে কি করতে হবে, বিআর ডাবল দিবেন, ঠিক আছে? ডাবল দিবেন, দেখেন এখন কিন্তু আরো নিচে নামবে, ঠিক আছে? এভাবে অনেক নিচে নামাইতে পারেন আপাতত। তাহলে আমরা এতটুকু বুঝতেছি। আচ্ছা, আমি কিন্তু ক্লাস করাই যাচ্ছি, আপনারা কিন্তু বুঝতেছেন কিনা বা আমার মানে ক্লাসগুলো শুনতে পাচ্ছেন কিনা, একটু আওয়াজ দিবেন। হ্যাঁ, একটু আওয়াজ দিবেন, আমার ক্লাস শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক লাইভ চলতেছে কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আপনারা হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন সমস্যা হলে। আচ্ছা, তাইলে আমাদের যদি এটা আমরা একটু মিনিমাইজ করে দিই। এবার আসেন, একটা ফন্ট ট্যাগ দেখাই। কতটুকু হয়েছে আমাদের ক্লাস, কয় মিনিট হয়েছে? প্রায় আধা ঘন্টা মতো হচ্ছে সম্ভবত। হুম, যাই হোক, আমরা আস্তে আস্তে ক্লাসের ডিউরেশন মানে 1 ঘন্টায় নিয়ে যাবো। অবশ্য আমরা ফার্স্টের দিকের ক্লাসগুলো কিন্তু আধা ঘন্টা 40 মিনিটের আগেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ক্লাসের ডিউরেশন গুলো বাড়াবো, সমস্যা নাই। তাইলে এখন দেখেন, একটা ট্যাগ লিখি এখানে, ফরম্যাটিং ট্যাগের মধ্যে পড়ে এটা ফন্ট ট্যাগ, ফন্ট, ফন্ট। ফন্ট, আচ্ছা। এই ফন্ট ট্যাগের মাঝখানে যদি কিছু একটা লিখি, ধরেন এটা লিখলাম, এখান থেকে কপি এনে এখানে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটার পাশে দেখা যাচ্ছে, সেজন্য আমরা কি করব, এই H1 এবং W3 একই জায়গায় চলে আসছে। আমরা কি করব, এই বিআরটা এনে এই এইচ প্লাস এর লাইনের পাশে আবার দিব, তাহলে কি হবে, এটা নিচে নেমে যাবে। আচ্ছা,
নিচের লাইনে নেমে গেছে না। এই W3 প্রোগ্রামিং স্কুল এটা ফন্ট, এটা এটা একটা নর্মাল একটা ফন্ট, ঠিক আছে। টাইমস নিউ রোমান নামের যে ফন্টটা আছে এটা নর্মালি এটা আসে আর কি। কিন্তু আমরা কি করতে পারি, আহ, এই ফন্টের মধ্যে আমরা চাইলে এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট বসাতে পারি, বাট লেখা এটা থাকবে কিন্তু ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এখন স্টাইল চেঞ্জ হওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্ট ট্যাগটা ঠিক থাকবে, বাট আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই অ্যাট্রিবিউটটা কি জিনিস আজকে শিখে নেন। হ্যাঁ, আগামী ক্লাস আমরা বিশদভাবে বলবো। নরমালি আমি আজকের ক্লাসে অ্যাট্রিবিউটের শুরুটা বলে যাচ্ছি। অ্যাট্রিবিউট হচ্ছে এক্সট্রা একটা কাজ করা, ফন্টের একটা কাজ থাকে না। এই যে সুপারস্ক্রিপ্ট পাওয়ার কি কাজ করলো, এই প্লাস কে উপরে নিয়ে গেল, সাবস্ক্রিপ্ট পাওয়ার 2 কে নিচে নামে নিল, পি ট্যাগে কি করলো, হ্যাঁ এমন একটা প্যারা টাইপের মতো দেখালো, এইচ ট্যাগে কি করলো একটু বড় হিডিং আকারে দেখালো। এক একটা ট্যাগের এক একটা কাজ না, কিন্তু কিছু কাজ আমরা অ্যাট্রিবিউট দিয়ে করি, অ্যাট্রিবিউট দিয়ে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা কি জিনিস এখন দেখেন। অ্যাট্রিবিউটের একটা বিষয়টা হচ্ছে কন্টেইনার ট্যাগ যেগুলো আছে, সেই ট্যাগ গুলোর মধ্যে দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা কি ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ যেটা আছে সেটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে, এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে কার্সরটা রেখে একটা স্পেস দিবেন, তাহলে এই জায়গায় একটা জায়গা হবে। এই স্পেস দিয়ে এখানে ধরেন আমি ফেস নামের একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট গুলো কিন্তু নির্দিষ্ট, আপনি চাইলে যে কোনো একটা লেখা লিখে দিলেই হবে না। এখন দেখেন এই জায়গায় ফন্টের এটা হচ্ছে ক্লোজিং থেকে উপরেরটা আমি একটু জিনিসটা ছোট করি, তাহলে এটা এদিকে আছে। হ্যাঁ, এখন দেখেন এই যে ফেস সমান চিহ্ন আর দুইটা কোটেশন চিহ্ন বসালাম এখানে। এই ফন্টের পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে দুইটা স্পেস থাকবে, দুদিকে স্পেস থাকবে। হ্যাঁ, স্পেস না থাকলেও সমস্যা নাই, কিন্তু এদিকে এই জায়গায় কিন্তু স্পেস থাকতে হবে। লাস্টের স্পেসটা না থাকলেও সমস্যা নাই, বাট ফন্ট যে ট্যাগটা আছে ট্যাগের থেকে অ্যাট্রিবিউটের মাঝখানে একটা স্পেস থাকতে হবে। এখন অ্যাট্রিবিউটটা কি জিনিস, এটা হচ্ছে ওপেনিং ট্যাগের সাথে আলাদা একটা শব্দ বসবে, এই ফেস বসবে, কালার বসবে, হ্যাঁ স্টাইল বসবে, এভাবে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, এগুলো আমরা আস্তে 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 শিখবো, মুখস্থ করার কিছু নেই। তো ফন্টের সাথে একটা ফেস অ্যাট্রিবিউট বসে, এই অ্যাট্রিবিউট গুলো কিছু কিছু ট্যাগের সাথে নির্দিষ্টভাবে বসে, আবার কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো যে কোনো ট্যাগের সাথে বসে। যেমন এই ফেস নামের যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে শুধুমাত্র ফন্টের সাথে বসে। অ্যাট্রিবিউট এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা অ্যাট্রিবিউট এটাকে বলবেন আপনারা। হ্যাঁ, এখন এই অ্যাট্রিবিউটের একটা সিস্টেম আছে। অ্যাট্রিবিউটটা কিভাবে বসে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রিবিউট নেম বসবে, তারপরে সমান চিহ্ন বসবে, তারপর হচ্ছে ভ্যালু বসবে, ভ্যালু ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটের প্রথমে কি বসে, নাম, অ্যাট্রিবিউট নেম, এরপরে সমান চিহ্ন, এরপরে ভ্যালু। এই ভ্যালুটা কোটেশন চিহ্নের মাঝখানে বসবে, দুইটা কোটেশন চিহ্নের মাঝখানে, দুইটা কোটেশন চিহ্ন, দুদিকে ভ্যালু, দুদিকে দুইটা কোটেশন চিহ্ন থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ফেজ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেম, এটা একটা কি অ্যাট্রিবিউট নেম। আর এই কোটেশন চিহ্নের মাঝখানে আমরা ভ্যালু বসাবো। ভ্যালু অনেক কিছু হইতে পারে, ভ্যালু কোনো সংখ্যা হইতে পারে, কোনো লেখালেখি হইতে পারে, কোনো স্টাইল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। এখন ভ্যালুটা এখানে ভ্যালু কি দিব, এখানে ভ্যালু হচ্ছে এই যে আমরা লেখা লিখছি এটা এখন কোন ফন্টে আছে, টাইমস নিউ রোমান ফন্টে আছে, মানে নরমাল একটা ফন্টে আছে। এখানে ফন্টের যে স্টাইলটা আমরা বসাবো সেই স্টাইলটা এই ভ্যালু হিসেবে বসবে, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে বসবে। তাহলে আমরা এখন কথা হচ্ছে, এটা আমাদের লাগতেছে না এখন আর। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা স্টাইল গুলো কোথায় পাবো। স্টাইল গুলো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখছেন তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখতে পাবেন, আর না শিখলেও সমস্যা নাই। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা থাকে তাহলে সেটা ওপেন করবেন, এভাবে সেটা ওপেন করবেন। এখন কথা হচ্ছে অনেকের কিন্তু এটা কি থাকবে না, এটা ইনস্টল করা থাকবে না একেবারে যারা নতুন, তখন তাও সমস্যা নাই। আমি রাইট বাটন ক্লিক করে ডেস্কটপে এখানে দেখতে পাবেন যে মাইক্রোসফট, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে একটা বিষয় হচ্ছে আমি যখন মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ইনস্টল করেছি ওটা চলে গেছে। এখানে কিন্তু মাইক্রোসফটের মতো আলাদা আরেকটা কিন্তু অপশন থাকে। হ্যাঁ, মাইক্রোসফট এটার নামটা সম্ভবত ওয়ার্ড্র্যাপ, ওয়ার্ড্র্যাপ এটা মনে হয় আমি এখানে লিখে দিই, এটা সম্ভবত এইভাবে নামটা ওয়ার্ড, মাইক্রোসফটটা থাকতে পারে নাও থাকতে পারে, এটা এভাবে এই ধরনের একটা অপশন থাকতে পারে ওয়ার্ড্র্যাপ, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড্র্যাপ ধরেন, এই ওয়ার্ড্র্যাপ নামের যে অপশনটা এখানে থাকবে কোথায়,
এই রাইট বাটন ক্লিক করে নিউতে যাওয়ার পরে থাকবে, সেটাতে যদি আপনি ক্লিক করেন সেটাতে মাইক্রোসফটের সবগুলো অপশন থাকবে না, বাট সেখানে আপনারা এই জায়গায় একটা ফন্ট নামের একটা অপশন পাবেন। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন যে ফন্ট আছে, এখানে এই যে ফন্ট গুলা এরকম একটা অপশন পাবেন। সেখানে গেলে অনেকগুলো ফন্ট আপনারা পাবেন। এগুলো কাজ করতে করতে অনেকগুলো ফন্ট আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো ফন্ট একটাতে ফন্টে ক্লিক করবেন, ধরেন এটা ইম্প্যাক্ট, ঠিক আছে? এই যে ফন্ট গুলো, যে কোনো একটা ফন্টে যখন আপনি ক্লিক করবেন ফন্টের নামটা আসবে, এখান থেকে আপনি ফন্টটা কপি করে নিতে পারেন। এটা ধরেন, এটা এভাবে ক্লিক রাখবেন, হ্যাঁ, ক্লিক রেখে এখানে এখানে কিন্তু কি রাইট বাটন ক্লিক করলে কপি আসছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ড্রাইভ যেটা আছে সেটাতে কিন্তু কপিটা আসবে না। সেটাতে যেটা করবেন আপনারা, এভাবে কার্সরটা রেখে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, তাহলে এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। আর ওয়ার্ডে কিন্তু আপনারা চাইলে এভাবে রেখে রাইট বাটন ক্লিক করলে কপি আসবে। আচ্ছা, কপি আসার পরে এই যে এটা কি, এটা যদি আমি এখানে পেস্ট করি আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কি, এখানে পেস্ট করি, দেখেন এটা হচ্ছে এই, এইটা হচ্ছে কি ফন্টের নাম, স্টাইলের নাম, সেটা আমরা কপিটা করে এই ভ্যালুতে, অ্যাট্রিবিউটের ভ্যালুতে বসাই দিব, ঠিক আছে? ব্রডওয়ে এটার নাম, ধরেন ফন্টটার নাম। এখন সেভ দিব, তাহলে ফন্ট, এটা একটা ট্যাগ, ট্যাগের ওপেনিং ট্যাগের সাথে আমরা একটা স্পেস দিয়ে পেজ দিব, পেজ সমান চিহ্ন দিব, দুটা কোটেশন চিহ্নের মাঝখানে ওই ফন্টটা এনে বসাবো, ঠিক আছে? বসানোর পরে এই যে লেখাটা নরমালি এখানে শো হয়েছিল, হ্যাঁ, এটা এখন কি হয়ে যাবে দেখেন, একটা ওই যে স্টাইলটা চলে আসবে। কোন স্টাইল? এই যে এই এখানে যে স্টাইলটা, এটা ধরেন আমরা এটা কেটে দিই একটু, এটা কেটে দিয়ে এখানে জিনিসটা দেখেন, কপি করলাম এখানে আর একটু ক্লিয়ারের জন্য, যারা একেবারে নতুন অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে, এই জন্য আমি আসলে জিনিসগুলো একটু রিভিশন করে বারবার করে বলতেছি। প্রথম দিকের ক্লাস বলে, যখন 2-4-10টা ক্লাস হয়ে যাবে তখন সমস্যা হবে না। এখন এই জায়গায় কার্সর রেখে এটা যখন আপনি কি করবেন, এখানে একটু ডানে দিকে, আচ্ছা, তখন দেখবেন আপনি কিন্তু বিভিন্ন ফন্টে যখন নিয়ে যাবেন তখন কিন্তু কি হবে, বিভিন্ন ধরনের ফন্টের ডিজাইনটা এখানে আসবে। হ্যাঁ, এইভাবে হইতে পারে। এটা ব্লক করে নিলে পুরোটা আপনারা দেখতে পাবেন, যেটা সুন্দর লাগবে আপনার, ঠিক আছে? ধরেন এটা সুন্দর লাগতেছে, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই ফন্টটা এখানে একবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন অথবা কন্ট্রোল সি দিবেন। যদি কপিটা না আসে তাহলে আপনি এডিটরে গিয়ে এই যে ভ্যালুতে সেটা জাস্ট পেস্ট করে দিবেন। এগুলো লিখতে যাবেন না, ঠিক আছে? লিখতে গেলে ভুল হতে পারে, এগুলো তো কোনো স্বাভাবিক নাম না, ঠিক আছে? আপনার মুখস্থ থাকবে এমন না। তাছাড়া এখানে স্পেস যদি ভুল হয় তাও কাজ করবে না, এখানে যদি আপনি স্পেস না পড়ে তাও কাজ করবে না, সেজন্য হুবহু এনে কপি করে পেস্ট করবেন। এখন যদি এখানে সেভ করে যদি আপনি ব্রাউজারে যান, রিলোড দেন, দেখবেন এই যে ডিজাইনটা, আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় দেখা যাবে যে কিছু ফন্ট কাজ করবে না, তাতে সমস্যা নাই, হ্যাঁ, সেগুলো কাজ করবে না সেগুলো দিবেন না আর কি, সমস্যা নাই। আমরা যখন আরো একটু অ্যাডভান্সের কাজ করব, যখন সিএসএস এ কাজ করব, তখন ফন্টের বিভিন্ন স্টাইল গুগল থেকে আমরা কি করব, ফন্ট গুলো শো করাবো, তখন দেখবেন গুগলের ফন্টের কিছু কি আছে আলাদা, তাদের কিন্তু প্লাগ ইন বা তাদের মানে কিছু ফাইল আছে, সেই ফাইলগুলো থেকে এবং কিছু লিংক আছে, সেই লিংক গুলো থেকে আমরা কি করব, বিভিন্ন স্টাইল ইউজ করবো অনেক সময়, তখন দেখতে পাবেন। তো আমরা এখানে নর্মালি এখান থেকে ইউজ করতে পারি, কিন্তু সবগুলো ফন্ট আপনার কাজ নাও করতে পারে। ধরেন এটা এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে? এগুলো কাজ করবে, কিছু করবে, কিছু করবে না। ধরেন এটা দেখি করে কিনা, এখান থেকে আপনি কপি করে নিয়ে এটা কি করলেন, এখানে অ্যাট্রিবিউটে বসালেন, তাহলে এটা কি করবো, আমরা সেভ করব, এই জায়গায় গিয়ে এখন রিলোড দিব। হ্যাঁ, এটা কিন্তু কাজ করে নাই, ঠিক আছে? করে নেই। এভাবে অনেকগুলো কাজ করবে না, তাতে সমস্যা নাই, যা করে আর কি। আচ্ছা, গেল, তাইলে আশা করি বুঝতে পারছেন ফন্টের বিষয়টা। আর আপনি যখন কাজ করবেন করতে করতে অনেকগুলো ফন্ট আপনার মুখস্থ হয়ে যাবে। ধরেন এটা এরিয়াল ব্ল্যাক দিবেন আপনি, এরিয়াল ব্ল্যাক, এটা একটা ফন্টের নাম, তাহলে আপনার এটা মুখস্থ হয়ে গেল। আপনি কি করবেন, এখন ব্রাউজারে গিয়ে এভাবে এটা এরিয়াল ব্ল্যাক এর একটা কি ফন্ট। আশা করি বুঝতে পারছেন ফন্ট স্টাইলটা আমরা কিভাবে চেঞ্জ করি। এখন ধরেন এই যে অ্যাট্রিবিউট এখানে বসছে, একাধিক অ্যাট্রিবিউট আমরা বসাতে পারি বিভিন্ন কাজের জন্য। কিভাবে? যেমন দেখেন, এই অ্যাট্রিবিউটের পরে কার্সরে আরেকটা স্পেস দিবেন, জাস্ট কালার, কালার নামের একটা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, সমান চিহ্ন দিবেন, দুটো কোটেশন চিহ্ন দিবেন, এভাবে এটা অ্যাট্রিবিউট এভাবে বসাইতে হবে। এখন এই কালারটা লিখতে গেলে কিন্তু লেটেস্ট স্পেলিংটা দিবেন,
ইউটা দিবেন না, ঠিক আছে? CULOR, ইউটা দিলে কাজ করবে না। তাহলে এইখানে ভ্যালুতে আমরা ধরেন রেড দিব, রেড, জাস্ট রেড লিখে দিলাম ভ্যালুতে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন কোটেশন চিহ্নের ভিতরে ভ্যালু বসে ভ্যালুতে আমরা রেড লিখে দিছি। এখন যদি সেভ দিয়ে যদি আমি কি করি, ব্রাউজারে যদি যাই, রিলোড দিই, দেখবেন এটা লাল হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এই অ্যাট্রিবিউট দিয়ে বেশ কিছু কাজ করতে পারি। এটা ব্লু দিই, তাহলে কি হবে, ব্লু দিয়ে আমরা এটা ব্লু করে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা একটা ফন্টের সাথে বেশ কিছু অ্যাট্রিবিউট বসিয়ে কাজের গতি আরো বাড়াতে পারি, কাজের ধরন আরো বাড়াতে পারি, ঠিক আছে? এরকম অসংখ্য অ্যাট্রিবিউট আসবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নেই, আমরা এগুলো বুঝবো আস্তে আস্তে। হ্যাঁ, সমস্যা নেই। অনেক অ্যাট্রিবিউট নিয়ে আমরা কাজ করব। যত অ্যাট্রিবিউট আপনি ব্যবহার করবেন তত আপনার ওয়েবসাইট কি হবে, সুন্দর হবে আর কি। এবার তাইলে আমরা আহ আজকের জন্য এতটুকুই। যাই হোক, একটু বেশি হয়ে যাচ্ছে অনেকের। একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন, এবং প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না। বুঝতে পারলেও এগুলো আপনি করতে গেলে ভুল করবেন। অনেকে প্র্যাকটিস না করে কি হয়, যখন দেখে ক্লাসটা, তখন মনে হচ্ছে যে আমি অনেক কিছু বুঝতেছি, কিন্তু যখন করতে যাচ্ছে তখন বিভিন্ন প্রবলেম ফেস করতেছে। তো আপনি যদি না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে প্রবলেম গুলো ফেস করবেন না। প্রবলেম ফেস যদি না করেন, তাহলে কিন্তু প্রবলেম গুলো আপনি যদি না বলেন, হ্যাঁ, ঠিক করতে না পারেন, তাহলে আপনি আগাইতে পারবেন না। এজন্য অবশ্যই আপনি এগুলো প্র্যাকটিস করবেন। প্রবলেমে পড়লে সেটা গ্রুপে শেয়ার করবেন। আহ আরেকটা বিষয় হচ্ছে, আমরা সামনে যেটা করব, গ্রুপ, আমি একটা ফেসবুক গ্রুপ আপনাদেরকে শেয়ার করব। সেখানে আপনারা যেটা করবেন, ফেসবুক গ্রুপে আপনাদের প্রবলেমটা লিখে দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে গেলে অনেক সময় একটু সমস্যা হচ্ছে অনেকের। এটা আরো আপাতত থাকুক, আরো পরে করে আপনারা ফেসবুক গ্রুপে সমস্যাটা সমাধান করবেন। তাহলে কেউ না কেউ আপনাকে কি এটার উত্তরটা দিবে, আর যতটুকু পারি সম্ভব আমি দিয়ে দিব। কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক সময় দেখা যায় অনেকের গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, এই সময় হয়তো কেউ মেসেজ দিছে, অনেকের প্রবলেম হতে পারে। তো সেজন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট ক্লাসের লিংক পাওয়া এবং আমাদের মিটিং এর লিংক পাওয়া গুরুত্বপূর্ণ কাজের জন্য বা আমার সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো এবং সিকোয়েন্স ভাবে আপনি আপনার বেসটা যেন শেষ করতে পারেন, সেজন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো মেনটেন করব। কিন্তু প্রবলেমের জন্য যেটা করব, আমরা মিটিং করব, মিটিং এর মাধ্যমে কিছু সলভ করব, পাশাপাশি আপনি একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা এগুলো সলভ করব, ঠিক আছে? তাহলে কারো মানে কেউ বিরক্ত হবে না আর কি। এভাবে আমরা আস্তে আস্তে আগে যাবো, সমস্যা নাই। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনারা অ্যাড থাকবেন, নাহলে কিন্তু আপনি বেজ থেকে হারিয়ে যেতে পারেন। হ্যাঁ, এই জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, একটু বিরক্ত হলেও প্রয়োজনে মুড মিউট করে রাখবেন, আপনি গ্রুপে মিউট করে রাখবেন, তাহলে আপনার সমস্যা হবে না কেউ মেসেজ দিলেও। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আগামী বুধবারে ইনশাল্লাহ 10টায় আবার বেজ 3 ক্লাস হবে। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।